তো আমি আজিজের বক্তব্যটা একটু শুনছিলাম, মানে উদ্দেশ্য সম্বন্ধে শুনছিলাম। তো যেটা বলছিল সমাজের উন্নয়ন, অসহায় মানুষের উন্নয়নের নিয়ে কথা বলেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের উন্নয়ন দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তি উন্নয়ন, একটা হচ্ছে সমাজের উন্নয়ন। আমরা যা লেখাপড়া শিখি তারা হচ্ছে আমার যেখানে আমরা লেখাপড়া শিখি বাস করি সেখানে আমার বাপ মা আত্মীয় স্বজন আমার মানুষ করে বিভিন্ন কায়দায়। পাশাপাশি সমাজের আরো লোক বিভিন্ন কায়দায় আমাদের সহায়তা করে। খালি আমার বাপ মা আমার বড় হওয়ার পিছনে অবদান রাখে তা কিন্তু না, ওই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বিভিন্ন ভূমিকা লাগে। তা আমরা যখন লেখাপড়া শিখি, যেমন একটা বিষয় বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্টের পার ইয়ার খরচ হয় 60,000 টাকা, আর তার পরিবার দেয় সর্বনয় 10,000 টাকা। তাহলে ওই 60,000 টাকার একটা অবদান আছে, তাহলে ওই 60,000 টাকার প্রতিদানও আছে। আর আমার পরিবার যে টাকাটা আমার পিছনে ব্যয় করলো তারও প্রতিদান আছে। আমি যখন চাকরি বাকরি করব তখন আমি আয় করে নিয়ে এসে আমার পরিবারকে সহায়তা করব। কিন্তু ওই যে 60,000 টাকা সমাজের লোক দিল, এর আমি কিভাবে সহায়তা করব? আমার কি কোনো ডাইরেক্ট পথ আছে? আমার পাশের বাড়ির যে লোকটা, আমি যখন বাচ্চা ছিলাম, যখন আমার সহায়তা করেছে, আমার কোলে এনেছে, তার আমি কিভাবে সহায়তা করব? এটা কি সহায়তা করার কোনো সুযোগ আছে? এই সহায়তাটা করতে হলে বললাম কি যে আমার ব্যক্তি উন্নয়ন সম্ভব। আমি চাকরি বাকরি করবো, ইনকাম করবো, আমি ভালো থাকবো, ভালো খাবো, সবকিছু চলবো। কিন্তু আমার যে আশেপাশে যে লোকগুলো আমার সহায়তা করেছে, একসময় ভালো বুদ্ধি দিয়েছে, এমনকি বাচ্চারা কোলে এনেছে, সর্বপ্রকার সহায়তা করেছে, তাদের কিন্তু আমি কোনো কাজে সহায়তা করতে পারছি না। সেই সহায়তা করতে হলেই সামাজিক উন্নয়নের দিকে যেতে হবে। আমার ব্যক্তি উন্নয়নে আমি উপকৃত হবে, আর সামাজিক উন্নয়নে সমাজ উপকৃত হবে। ও যে কথাটা বলল যে এই গাছ যদি লাগাই, এই গাছের যে গাছ যে অক্সিজেন ছাড়বে, এটা তো ও একা নেবে না, ও নেবে তো হচ্ছে সারা সমাজের লোক। ওখানে কোনো ব্যক্তি কোনো স্বার্থ নাই। সমাজের লোক নেই, কোনো ব্যক্তি কোনো স্বার্থ আছে? ওর কিন্তু ব্যক্তি কোনো স্বার্থ নাই। তাহলে ওর এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত বড় দৃষ্টিভঙ্গি, এত মহৎ দৃষ্টিভঙ্গি। আমি এই টাইপের লোককে, সত্যি কথা বলছি, আমি এই টাইপের লোককে প্রচন্ড পছন্দ করি। ওর সাথে আমার এভাবে আনুষ্ঠানিক কোনোদিন পরিচয় হয়নি, কিন্তু এই যে দৃষ্টিভঙ্গি, অসহায় মানুষের প্রতি নিঃস্বার্থভাবে সে মানে সহায়তা করে, যার কোনো প্রচারই নাই, কোনো কিছু নাই, ব্যক্তি কোনো স্বার্থ নাই। তো এই টাইপের দৃষ্টিভঙ্গি আমাদের সবার ভিতর থাকতে হবে। আমরা তো সমাজে একটা লোক, খালি পরিবারের লোক আমরা না, আমরা সমাজের একটা লোক। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, খালি পরিবারের প্রতি দায়বদ্ধতা নাই যে আমি লেখাপড়া শিখেছি, বাপের ভালো রাখবো, আমার ভাই ভালো লাগবো, খালি পরিবারের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকতে হবে, এবং এরা এই মন মানসিকতা আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের সমাজ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, আমাদের উন্নয়ন হবে। একা উন্নয়ন হয়ে আমি এখানে ধরে নিলাম যে এখানে আমার খুব ভালো পজিশন আছে, সবাই অসহায়, তাহলে আমার বাড়ি অ্যাটাক করবে, আমার বাড়ি সে জোর করে লুট করবে। তাহলে আমাকে সেই অনুযায়ী গড়ে তুলতে হবে সমাজটা, যাতে বাস উপযোগী। একা কিন্তু সমাজে বাস হয় না, সবাইকে নিয়েই বাস করতে হয়। তাহলে সবাইকে নিয়ে যদি বাস করতে হয়, তাহলে বললাম যে কোনো লোককে তো সরাসরি উপকার করা যায়, তাহলে বিভিন্ন কায়দায় যে উপকার করতে হয়, আমাদের মন মানসিকতা এরকম তৈরি করতে হবে। এবং আমি আশা করি সবার ভিতরে এই ধরনের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে আসবে। আর আজকের যে গাছ লাগানোর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে একটা দেশের স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য কমপক্ষে 25% বনভূমি থাকতে হবে। আমাদের দেশের ভৌগোলিক অবস্থা এমন যে ডাইরেক্ট বন জঙ্গল খুব একটা নাই। এক লিমিটেড কয়েকটা অঞ্চলে হালকা বন জঙ্গল আছে, সেটা হচ্ছে টাঙ্গাইল, আর হচ্ছে সুন্দরবন, আর হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, এখানেই কিছু আছে। কিন্তু তাতে আমাদের দেশে সম্ভবত 6 কি 7% বনভূমি আছে।
কিন্তু একটা মানুষের জীবন বাঁচার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, ওই যে কথা বললো, আর যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণের দরকার, সেইটা এই গাছের মাধ্যমেই সম্ভব। অতিরিক্ত যেহেতু 25%, 25% বনভূমি আমাদের দেশে সম্ভব না, তাই এই সামাজিক বনায়নের মাধ্যমেই আমাদের এটা কভার করতে হবে। ফারাক্কা বাঁধের পরে পানির কিন্তু একটা স্তর আছে। আপনারা যে টিউবওয়েলে অনেকে করেন, টিউবওয়েলে পানি পান, এই টিউবওয়েলে পানি কি এমনি আসে নাকি? ওর যে স্তর আছে, ওই স্তরের পানিটা আসে, এই পানিটা তো এক জায়গাতে আসে। ফারাক্কা বাঁধের পরে এই পানির স্তর আমাদের এই বঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের এই অংশে পানির স্তর অনেক নিচে নেমে গেছে, যার কারণে আমরা শুষ্ক মৌসুমে ঠিক মতো টিউবওয়েলে পানি পাই না। আর ফারাক্কা বাঁধ আমরা ভেঙে দিতে পারছি না। তাহলে এর বিকল্প হিসাবেই যে অঞ্চলে যত উদ্ভিদ থাকবে সেই অঞ্চলে বৃষ্টির পরিমাণটা সেরকম থাকবে, আর বৃষ্টি হলেই তো সেই পানিটা চোয়াইয়ে নিচে যাবে, নিচে যায় পানির স্তরটা ঠিক রাখবে। তাহলে এই যে দৃষ্টিভঙ্গি, বনায়নের এই যে দৃষ্টিভঙ্গি, আমরা অন্য সাইড বাদ দিলাম, আর আর্থিক তো বাদ দিলাম, ওই লাইন আমরা যাব না। এই যে সামাজিক যে ভিত্তি, এটা বনায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমরা আশা করি এই ধরনের দৃষ্টিভঙ্গি, সমাজের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, শুধু ব্যক্তি উন্নয়ন না, সামাজিক উন্নয়ন, এলাকার উন্নয়ন, দেশের উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি আমরা সবাই পোষণ করব এবং সমাজটাকে, জাতিটাকে আগায় নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বৃক্ষরোপণ কর্মসূচি 2025 এর ধারাবাহিকতায় পাগলাখানা কর্তৃক আয়োজিত শ্যামপুর বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে আজকে মান্যবর প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অধ্যক্ষ জনাব মনিরুল ইসলাম ডাবলু, অধ্যক্ষ KSM কলেজ অ্যান্ড স্কুল কুষ্টিয়া উপস্থিত আছেন। সবাইকে অ্যাড্রেস করা হয়েছে। তারপরে এক নজরে আমি বলছি, আমাদের সিনিয়র ব্যক্তিবর্গ, বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন গ্রাম ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অধিকার সংগঠনের থানা, ইউনিয়ন, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত, উত্তর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমার সামনে যারা বসা আছেন, যাদের ফেস পাগলাখানার পরিচালক জনাব আব্দুল আজিজ, উনি অনেকদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছেন, আমরা তার সাথে অ্যাড হয়েছি। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই, আমরা যদি একসাথে থেকে এই কার্যক্রমগুলোকে আরো বেগবান করতে পারি, তাহলে শুধু গ্রাম ইউনিয়ন না, একসময় দেখা যাবে সেটা বাংলাদেশটাকেই আমরা একটা বৃক্ষের সবুজ সমারোহে বেষ্টিত করতে পারবো। আমরা হয়তো আর দু একটা প্রোগ্রাম করতে পারবো, সিজন শেষ, বৃক্ষরোপণ কর্মসূচি সিজন শেষ, আমরা হয়তো এক দুটা প্রোগ্রাম করতে পারবো। আপনাদের যাবো সবার কাছে, সবাই আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমরা যারা এখানে আছি, এই ফেজগুলো সবই সমাজের দায়িত্ববান ফেজ। আমরা চাই এই দায়িত্ববান ফেজগুলো যদি আমরা একসাথে থাকি, একসাথে চলি, পুরা ইউনিয়নকে একসময় আমরা পুরা দেশকে জয় করতে পারবো। তাই আমি একটা কথা একটু বলতে চাই, যে বৃক্ষরোপণের যে আমরা কর্মসূচি নিয়েছি, এখানে তাল গাছের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। এই তাল গাছ আছে 10,000 তাল গাছ লাগাবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আমরা অনেক রাস্তায় তাল গাছ লাগাইছি। আজকে আমরা বারুইপাড়া থেকে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত রাস্তার দুই ধারে এই তাল গাছ রোপণ করবো। তার আগে একটু বলি, কেন আমরা তাল গাছ লাগানো বেছে নিলাম। তাল গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এটা অনেকেই বৃক্ষরোপণের কর্মসূচির মধ্যে অনেকে কথা বলেছেন, প্রত্যেকে গঠনমূলক কথা বলেছেন। আমাদের প্রধান অতিথি উনি অত্যন্ত সুন্দর গঠনমূলক কথা বলেছেন। আমাদের এই সাহায্য সহযোগিতা বাগলাখানা যায়, ওর কথা অত্যন্ত গঠনমূলক এবং দেশের সমাজের জন্য উনি যে তার চিন্তা চেতনা, আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি।
তা আমরা তাল গাছ লাগাচ্ছে। তাল গাছ এমন একটা গাছ যার ফুল ফলতে শুরু করে, তার পাতাতে শুরু করে, তার বডিতে সমস্ত কিছু জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। প্রথমেই বলবো যে তাল গাছে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সেটা প্রথম হচ্ছে তাল গাছের পাতে যে কার্বন স্তর আছে না, এই কার্বন স্তর আপনার বজ্রপাতকে প্রতিহত করে, বজ্রপাতকে শোষণ করে বজ্রপাত রোধ করে। তাল গাছে যে কাঠ দিয়ে অনেক কিছু হয়। তাল গাছের শিকড় মাটির স্তরকে ধরে রাখে, এই মাটির স্তর ধরে রাখার যে ভাঙন রোধ করে। বিভিন্ন রাস্তাঘাটে নদী নালার পাশে যে তাল গাছ থাকে মাটির স্তর ভাঙন রোধ করে। তো অনেক সময় ধরে আমরা অনেক কথা বললাম, সবার বক্তব্য ভালো লেগেছে। আমরা আর বেশি সময় দেব না, কারণ সভাপতির বক্তব্য শেষ সবাই কেউ শুনতে চায় না, শেষ আর ভালো লাগে না। তা সবাই ধন্যবাদ জানাই, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ছিল। ধন্যবাদ।